হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের নেটওয়ার্ক ভালো আছে? কি অবস্থা লকডাউনের মধ্যে? জি স্যার, ভালো আছে। কালকে তো ঝড় বৃষ্টি হলো, তো ভালোই স্যার হয়েছে। অনেকের আবার অনেক নেটওয়ার্ক খারাপ, অনেকে জয়েন দিতে পারতেছে না। হ্যাঁ, তোমারটা ভালোই মনে হচ্ছে আতিয়া। স্যার আতিকা, কি নাম? স্যার আতিকা ক আতিকাই তো বললাম। স্যার আমি আতিয়া শুনছি, তাহলে নেটওয়ার্ক খারাপ। ও আচ্ছা আচ্ছা, না আতিয়া না, আতিকা। যাই হোক, আমি একটু দ্রুত বলছি, এই কারণে হয়তো বুঝতে ভুল করছো। তো আমরা শুরু করে দিই, হয়তো অনেকে চলে আসছে আর অনেকে আসতেছে। আজকে একটা ভিন্ন রকম টপিকস নিয়ে কথা বলবো, যেটা তোমরা হয়তোবা জানি না, তোমাদের লেকচার মানে স্কেডিউল যেটা করেছিলাম সেখানে দিয়েছিলাম কিনা মনে নেই আমার। তো আমার মনে হলো যে এটা তোমাদের পড়ানো উচিত, কারণ তোমরা ইমিউনোলজি কি বলে এগ ডেভেলপমেন্ট, তারপর লার্ভাল ডেভেলপমেন্ট পড়তে যাচ্ছ, কিন্তু আসলে এগের স্ট্রাকচার তোমরা জানো কিনা জানি না, আমি আগে কোথাও পড়েছো কিনা জানি না, তবে একটা ধারণা তোমাদের দেওয়া উচিত। আগে কোথাও পড়েছো কোন সাবজেক্টে কি তোমাদের পড়ানো হয়েছে স্ট্রাকচার অফ এগ? না স্যার, পড়ানো হয়নি। আচ্ছা, তাহলে আমাদের এই সাবজেক্ট এটা নিতে পারি আমরা। ভালো। একটা ডিম দেখতে কিরকম? ডিম তোমরা সব প্রতিনিয়ত খাও না? সকালে নাস্তায় খাও, অনেক সময় খাও। অনেকে হয়তো ডিম সিদ্ধ খুব পছন্দ করো, আবার ডিম ভাজি পছন্দ করো, কিন্তু আবার অনেকে আবার ডিম ভাজির গন্ধ পছন্দ করো না। বিশেষ করে সকালবেলা অনেকে খেতে পারে না, যেমন আমি একসময় খেতে পারতাম না ডিম ভাজি। কেমন একটা গন্ধ আসছে, বিশেষ করে সকালবেলা যখন ইউনিভার্সিটিতে ক্লাসে যেতাম, তখন এটা মনে হয় একটু অসহ্য মনে হতো, মনে হয় বমি হয়ে আসবে। তো তোমরা কি সবাই ডিম পছন্দ করো? ডিম কিন্তু একটা আদর্শ ফুড, সবারই খাওয়া উচিত। আর আমি যে অর্থে বলছিলাম, সবাই মুরগির ডিম হিসেবে চিন্তা করো, কিন্তু মাছের ডিম কার কার পছন্দ? মাছের ডিম কিন্তু আমার আবার খুব পছন্দ, বিশেষ করে ভালো করে ভুনা করতে পারলে খুবই মজা হয় খেতে। আবার অনেক সময় ইলিশ মাছের ডিম আস্তই রেখে অনেকে মাছের সাথে ভুনা করে, সেটাও আর একটু মজার। তো তোমরা সবাই মাছের ডিম কি পছন্দ করো? জি স্যার। জি স্যার। ভালো। ফিশারিজ পড়তেছো, মাছের ডিম পছন্দ করবো না? জি স্যার। তা কি হয়? মাছ পছন্দ করো তো সবাই, না? জি স্যার। বাঙালিরা সবাই মাছ পছন্দ করে, দুই একজন ব্যতিক্রম ছাড়া। তবে আমি মাছ না পড়লেও মাছ পছন্দ করতাম এবং এখনো করি। মাছ পড়ার কারণে সেই পছন্দটা আরো বেশি বেড়ে গেছে। খাবারে মাছের আইটেম থাকলে সেটা খুব মানে সাগ্রহে গ্রহণ করি আর। তো আমরা আসলে আজকে কথা বলে আসলে একটা স্ট্রাকচার অফ ম্যাচিউর এগ। একটা ফুললি ম্যাচিউর এগ আসলে কিরকম হয় তার স্ট্রাকচারাল, এটা আমরা ইন জেনারেল আলোচনা করবো। তার মধ্যে বিভিন্ন উদাহরণ আসবে, ফিশ আসবে, বিভিন্ন কিছু আসবে, আমরা সেটা দেখে নিব। ম্যাচিউর এগ হ্যাজ এ সেল লাইক স্ট্রাকচার। আমরা সবচেয়ে বড় সেল যদি বলি, বলে একটা ডিমকে বলি, তাই না? বলছে সবচেয়ে বড় সেল কোনটা? বলছে ডিম। তো সেটা কিরকম? ম্যাচিউর এগ হ্যাজ এ সেল লাইক স্ট্রাকচার, কনসিস্টস অফ সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। Consists of cytoplasm and nucleus and plasma membrane. বলছে এই সেলটা কিরকম? তার মধ্যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের নিউক্লিয়াস থাকে, তার চারপাশে একটা মেমব্রেন থাকে, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। তো সেটা কি? বলছে সাইটোপ্লাজমের চারপাশে যে মেমব্রেনটা থাকে, তোমরা ড্রয়িং করলেও করতে পারো ইচ্ছা করলে, অথবা সবার ডিম ভাঙার তো সবার অভিজ্ঞতা আছে, সেটার সাথে একটু মিলিয়ে নিও, তারপরে না বুঝলে আমি তোমাদের সাথে আছি। Plasma membrane. Cytoplasm is covered externally by a membrane, which is the unit membrane called plasma membrane. বলছে সাইটোপ্লাজমের চারপাশে যে এক ধরনের মেমব্রেন থাকে, এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, it is composed of an outer and inner protein layer, each is 50 angstrom thickness. বলছে এটা বাইরের দিক এবং ভিতরের দিক, যেটা বলছে আউটার ইনার লেয়ার, দুটাই প্রোটিন দ্বারা তৈরি। তবে এর মাঝখানে বিটুইন দি প্রোটিনাস লেয়ার দেয়ার অকার্স এ লিপিড লেয়ার।
of 60 angstrom thickness বলছে দুই পাশে দুইটা লেয়ার থাকে প্রোটিন লেয়ার সেটা হচ্ছে 50 angstrom thickness আর মাঝখানে যে লেয়ার সেটা হচ্ছে 60 angstrom thickness. The protein layers are hydrophilic in nature and lipid layer is hydrophobic in nature. বলছে প্রোটিন লেয়ারটা কিরকম হাইড্রোফিলিক, যারা আর হাইড্রোফিলিক তো বুঝোই যারা পানি গ্রহণ করতে পারে, পানিকে পছন্দ করে, আর লিপিড লেয়ার হচ্ছে হাইড্রোফোবিক, পানির সাথে দ্রবণীয় না, পানিকে অপছন্দ করে। The plasma membrane of egg is called oolamina. oolamina বলছে এই প্লাজমা মেমব্রেনকে, ডিমের এই প্লাজমা মেমব্রেনকে বলা হয় oolamina. তারপর এই প্লাজমা মেমব্রেনের চারপাশে আবার আরো কিছু মেমব্রেন থাকে, সেটাকে অনেক সময় বলা হয়, তারপরে যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় প্রাইমারি এগ মেমব্রেন। বলছে in addition to plasma membrane, egg of most animals except sponges and coelenterata covered by other additional membrane. বলছে in addition to plasma membrane, egg of most animal, শুধু বাদ কি বলছে স্পঞ্জ এবং coelenterata ছাড়া তাদের চারপাশে এক ধরনের লেয়ার থাকে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি এগ মেমব্রেন। In insect, mollusks, amphibians, reptiles and birds, the primary egg membrane is called the vitelline egg membrane. বলছে কাদের ক্ষেত্রে? ইনসেক্টের ক্ষেত্রে, মোলাক্স, অ্যাম্ফিবিয়ান্স, তারপর হচ্ছে রেপটাইল, বার্ডস, এদের ক্ষেত্রে এই প্রাইমারি মেমব্রেনটাকে বলা হয় ভাইটালিন এগ মেমব্রেন। আমরা যখন পরে অন্য কোনো সাবজেক্টে যদি পড়ার সুযোগ হয় মাস্টার্স এর ক্ষেত্রে, তখন দেখতে পাবো যে ভাইটালিন মেমব্রেন, তারপর এগ মেমব্রেন যেটা বলতে, সেগুলোর বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে ডিউরিং ফার্টিলাইজেশন অথবা এগ ডেভেলপমেন্ট বিভিন্ন পর্যায়ে। But in tunicates and fishes, it is called chorion. আমার ধারণা তোমরা এই নামটা শুনেছো, ফিশের কোরিয়ন, ডিমের চারপাশে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেনের পরে এটাকে বলা হয় কোরিয়ন। কোরিয়নটা হার্ড থাকে সাধারণত, মূলত ফিশের ক্ষেত্রে যে একেবারে এক্সটার্নাল যে লেয়ার সেটাকে বলা হয় কোরিয়ন। এর আরো কিছু লেয়ার থাকে ডিমের ক্ষেত্রে, সেগুলো সাধারণত ফিশে থাকে না। The primary membrane is secreted by the egg itself around the plasma membrane. বলছে এই প্রাইমারি মেমব্রেনটা কিভাবে সিক্রেশন হয়? বলছে ডিম নিজে সেটা সিক্রেট করে প্লাজমা মেমব্রেনের চারপাশে। The mammalian egg contains similar type of membrane called Juna pellucida. ম্যামালিয়ান এগ ও এই ধরনের মেমব্রেন থাকে, তবে সেটার নামটা কি? এটার নামটা বলা হয় জুনা পেলিসিডা। তার মানে প্রাইমারি এগ মেমব্রেন যেটা বলতেছি সেটা ম্যামালের ক্ষেত্রে হয়ে যায়, নাম হয়ে যায় জুনা পেলিসিডা। বিভিন্ন জায়গায় তোমরা যখন কথা বিভিন্ন কিছু পড়তে যায় এই টার্মটা পেয়ে যাবে। The vital membrane is composed of mucoprotein and fibroprotein. বলছে এটা কি দ্বারা তৈরি? এটা তৈরি হচ্ছে মিউকোপ্রোটিন আর ফাইব্রোপ্রোটিন দ্বারা তৈরি। And vital membrane remains closely attached to the plasma membrane at the beginning, but in later space. বলছে vital membrane কোথায় থাকে? Closely attached to the plasma membrane এর সাথে থাকে প্রাথমিক অবস্থায়, but in later stage space is developed between the plasma membrane and the vitelline membrane, and this space is called pre-vitelline space. বলছে ডিমের সাইটোপ্লাজমের চারপাশে যে লেয়ারটা তৈরি হয় সেটার নাম ছিল কি? প্লাজমা মেমব্রেন বা oolamina। আর তার চারপাশে, এই প্লাজমা মেমব্রেনের চারপাশে যে লেয়ারটা তৈরি হয় সেটার নাম ছিল কি? প্রাইমারি এগ মেমব্রেন। এবং সেই প্রাইমারি এগ মেমব্রেনটা কোত্থেকে তৈরি হয়? এগ ইটসেলফ, ডিম নিজে থেকে সেই প্লাজমা মেমব্রেনের চারপাশে লেয়ারটা তৈরি করে। আর ম্যামালিয়ানের ক্ষেত্রে এটাকে বলা হয় জুনা পেলিসিডা। এবং এটার কম্পোজিশনটা কিরকম? বলা হচ্ছে মিউকোপ্রোটিন আর ফাইব্রোপ্রোটিন দ্বারা তৈরি। And vitelline membrane remains closely attached to the, বলছে ইনিশিয়াল অবস্থায় যখন মেমব্রেনটা তৈরি হয় তখন সেটা প্লাজমা মেমব্রেনের সাথে একেবারে গায়ে এঁটে থাকে, বাট সময়ের সাথে সাথে সেটা তার দুইটা মেমব্রেনের মাঝখানে একটা স্পেস তৈরি হয়, এই স্পেসকে বলা হয় প্রি ভাইটালিন স্পেস। তারপরে চলে যাই আমরা আসলে যদি ফিশের ক্ষেত্রে নাও থাকতে পারে, সেটাকে বলা হয় সেকেন্ডারি এগ মেমব্রেন। Secondary egg membranes are secreted by the ovarian tissue around the primary egg membrane. বলছে ওভারিয়ান টিস্যু দিয়ে, ওভারিয়ান যে টিস্যু থাকে
এগ সাধারণত ডেভেলপড হয় কোথায়? ওভারিতে ডেভেলপড হয়, তাই না? তো ওভারিতে ডেভেলপ ম্যামালের ক্ষেত্রে সাধারণত একটা দুটা এরকম এগ ডেভেলপড হয়, বা আরো একটু কয়েকটা সংখ্যায় বেশি হতে পারে। আর অন্যান্য মাছের ক্ষেত্রে কি ওভারিতে অনেকগুলো ডিম, ফিশের ক্ষেত্রে সাধারণত ওভারিতে অনেকগুলো ডিম একসাথে ডেভেলপ হয়। আর এই সেকেন্ডারি এগ মেমব্রেনটা সাধারণত অন্যান্য স্পিসিসের ক্ষেত্রে বলা হয়েছে, ম্যামালের ক্ষেত্রে উদাহরণ বলা হয়েছে। দে আর যে কম্পোস্ট অফ আইদার জেলিকুট ইন অ্যাম্ফিবিয়ান্স আর কাইটিনিয়াস শেলস ইন ইনসেক্টস, অ্যাসিডিয়ান্স এন্ড সাইক্লোস্টোমস। বলছি সেকেন্ডারি এগ মেমব্রেন সিক্রেটেড বাই দ্য ওভারিয়ান টিস্যু, ওভারিয়ান টিস্যু থেকে তৈরি হয় এবং কোথায় থাকে? অ্যারাউন্ড দি প্রাইমারি এগ মেমব্রেন। এবং তাদের কম্পোজিশনটা কি? জেলিকুট। বলছে যে স্পিসিস অনুযায়ী তাদের কম্পোজিশনটা ভেরি হয়, যেমন দেয়ার কম্পোস্ট অফ আইদার জেলিকুট ইন অ্যাম্ফিবিয়ান্স আর কাইটিনিয়াস শেল ইন ইনসেক্টস। অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে সেটা হয় এক ধরনের জেলি লাইক আবরণ থাকে, আর ইনসেক্টস, অ্যাসিডিয়ান্স, সাইক্লোস্টোমস, এদের ক্ষেত্রে সেটা হচ্ছে কাইটিনিয়াস শেল, কাইটিন দিয়ে তৈরি এক ধরনের শেল দ্বারা আবৃত থাকে। এবং সেকেন্ডারি এগ মেমব্রেনের পরেও আরেকটা মেমব্রেন থাকতে পারে, সেটাকে বলা হয় টারশিয়ারি এগ মেমব্রেন। সেটা কিরকম? The tertiary egg membrane are produced by the oviduct or other accessory parts of the female reproductive system. বলছে এটা কোথা থেকে তৈরি হয়? আমরা এক এক ধরনের মেমব্রেন গুলো এক এক জায়গা থেকে তৈরি হচ্ছে, তাই না? সেটা দেখতে পাচ্ছি। এটা তৈরি হয় ওভিডাক্ট থেকে তৈরি হয়, অথবা আদার অ্যাক্সেসরি পার্ট যে থাকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের, সেখান থেকে তৈরি হয়। They may be composed of either jellicoat in amphibian, albumen অথবা and hard horny capsule in elasmobranch fishes, or albumen and shell membrane and calcareous shell in birds. বলছে বার্ডের ক্ষেত্রে কিরকম হতে পারে, ফিশের ক্ষেত্রে কিরকম হয়, অথবা অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে কিরকম, তার একটা উদাহরণ দেওয়া আছে এখানে, বলা হচ্ছে মানে একটা আইডিয়া দেওয়া আছে। The tertiary egg membrane are produced by the oviduct or other accessory parts of the female reproductive system. বলছে ফিশের ক্ষেত্রে সাধারণত ইলাসমোব্রাঙ্ক ফিশের ক্ষেত্রে এই ধরনের শেল দেখা যায়, এই ধরনের মেমব্রেন দেখা যায়। তো সেটা কিরকম? হার্ড হর্নি ক্যাপসুল। বলছে শক্ত এক ধরনের ক্যাপসুলের মতো একটা আবরণ তৈরি হয় ইলাসমোব্রাঙ্কের ক্ষেত্রে। আর অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে হয় জেলিকোটের মতো আবরণ, আগেটার মতোই প্রাইমারি এগ মেমব্রেনের সাথে মিল আছে। আর অ্যালবুমেন অথবা বা এক ধরনের শেল মেমব্রেন বা ক্যালকেরিয়াস শেল মেমব্রেন তৈরি হয় বার্ডসের ক্ষেত্রে। আমরা ডিমের চারপাশে মুরগির ডিমের চারপাশে যে আবরণটা দেখি সেটাই আছে টারশিয়ারি এগ মেমব্রেন। তারপরে আমরা যদি দেখি ওপ্লাজম। ওপ্লাজম তোমরা জানো আসলে সাইটোপ্লাজম অফ এগ ইজ কল্ড ওপ্লাজম। এগের যে সাইটোপ্লাজম থাকে এগের যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলে ওপ্লাজম বলা হয়। ওপ্লাজম ইজ কম্পোজড অফ লার্জ অ্যামাউন্ট অফ রিভার্স ফুড ইন দি ফর্ম অফ ইয়ক। Oplasm is composed of large amount of reserved fruit in the form of yolk. বলছে সাইটোপ্লাজমে বিশেষ করে ডিমের কি ইয়ক থাকে, ইয়ক ম্যাটেরিয়াল থাকে, তোমরা সবাই জানো। সেখানে বিশেষ করে মুরগির ডিমে তো দেখতে পাচ্ছ, এত মাছের ডিমেও থাকে, বিভিন্ন ধরনের ডিমে। তাহলে জাস্ট ম্যামালের ক্ষেত্রে এর পরিমাণটা ইয়ক পরিমাণটা নাই বললেই চলে। সাধারণত তাদের ক্ষেত্রে রিজার্ভ ফুডের প্রয়োজন হয় না সাধারণত। Yolk material consists of lipoprotein, pigment granules, water, RNA, ribosome, mitochondria, and various other cellular organelles. সাধারণত সাইটোপ্লাজমে ইয়ক ম্যাটেরিয়াল থাকে ছাড়াও আরো অনেক ধরনের অর্গানেলস থাকতে হয়, কারণ যেহেতু আমরা এটাকে বলতেছি একটা সেল, সেই জন্য একটা সেলের যে অর্গানেলস গুলো থাকে মূলত সেই ধরনের অর্গানেলস গুলো এখানে থাকে। তো ইয়ক ম্যাটেরিয়ালটা কি দ্বারা তৈরি? কনসিস্ট অফ লিপোপ্রোটিন, বিভিন্ন ধরনের পিগমেন্ট গ্রানিউলস, তারপর ওয়াটার থাকে সেখানে আরএনএ থাকে, রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া এন্ড ভেরিয়াস আদার অর্গানিজম, গোলকি অ্যাপারেটাস থাকতে পারে, বা বিভিন্ন ধরনের রাইবোজোমাল ম্যাটেরিয়ালস থাকে, যেমন মসৃণ অমসৃণ এই ধরনের আর কি। The peripheral layer of oplasm is called cortex. ওপ্লাজমের একেবারে বাইরের পেরিফেরাল বা বাইরের আবরণটাকে বলা হয় কর্টেক্স and contain many microvilli and cortical granules. বলছে ইউপ্লাজমের বাইরের আবরণটাকে বলা হয় কর্টেক্স, সেখানে কি থাকে? মাইক্রোভিলি থাকে, এন্ড আরেকটা হচ্ছে কর্টিক্যাল গ্রানিউলস থাকে। সেই মাইক্রোভিলি গুলো কিরকম? দিস মাইক্রোভিলি আর ফর্মড বাই দি আউটপুশিং অফ প্লাজমা মেমব্রেন। বলছে যে প্লাজমা মেমব্রেন থেকে এক ধরনের অভিক্ষেপ বের হয়ে যায়, সেগুলা এক ধরনের মাইক্রোভিলি তৈরি করে।
and this microvilli helps in the transportation of different substances from the follicle cells to the egg during its development. এগুলো যখন ডেভেলপড হয়, এই যে লেয়ার গুলোর কথা বললাম, সেই লেয়ার গুলো ছাড়া এগের চারপাশে আবার একটা লেয়ার তৈরি হয় অনেক সময়, আগে পরে সেটা বলে ফলিকল লেয়ার তৈরি হয়। এই ফলিকল লেয়ার গুলো আবার কি করে, এগকে ডেভেলপ করতে সহায়তা করে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট অথবা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সাবস্টেন্স বা এই ধরনের অত্যাবশ্যক প্রয়োজন মানে মেটেরিয়ালস গুলো সাপ্লাই দেয়। এই সাপ্লাই গুলো আসলে মাইক্রোবিলের মাধ্যমে হয়ে থাকে। The cortical granules are surrounded by the unit membrane and contain homogeneous and granular substances. Cortical granule গুলো কি হয়, এক ধরনের ইউনিট মেমব্রেন দ্বারা সারাউন্ডেড থাকে এবং এক ধরনের মেমব্রেন দ্বারা সারাউন্ডেড থাকে এবং তার মধ্যে কি হোমোজেনাস এন্ড গ্রানুলার সাবস্টেন্স গুলো থাকে। সেখানে বিভিন্ন ধরনের হোমোজেনাস এবং গ্রানুলার সাবস্টেন্স থাকে। তারপরে এই ওপ্লাজমের মধ্যে আমরা দেখলাম কি থাকে, ইয়ক ম্যাটেরিয়ালস থাকে। ইয়ক ম্যাটেরিয়াল গুলো বিভিন্ন ধরনের লিপোপ্রোটিন দ্বারা তৈরি এবং সেখানে ওয়াটার থাকে, আরএনএ থাকে, বিভিন্ন ধরনের আদার সেল অর্গানেলস গুলো থাকে, যেটা মাইটোকন্ড্রিয়া বলতেছি, গোলগি অ্যাপারেটাস বলতেছিলাম। তাছাড়াও থাকে কি জার্মিনাল ভেসিকল, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এগেন নিউক্লিয়াসকে বলা হয় জার্মিনাল ভেসিকল। তো তোমরা সবাই জানো না জার্মিনাল ভেসিকল নিয়ে তোমাদের ধারণা আছে, তার একটু বলি। নিউক্লিয়াস increases in size by the increase of nucleoplasm. বলছে এই নিউক্লিয়াসটা আমাদের এর ডেভেলপমেন্টের যখন একটা প্রত্যেকটা এগ অথবা স্পার্ম বল যখন তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই গুণাগুলো ডেভেলপড হয়, তখন তার আকারে ছোট থাকে, আস্তে আস্তে তার বিভিন্ন স্টেজ পার হয়ে বড় হতে থাকে। সে বড় হওয়ার সাথে সাথে তার নিউক্লিয়াসের আকার বড় হয়, সাইটোপ্লাজমের আকার বড় হয়। নিউক্লিয়াসের আকার কিভাবে বড় হয় বলছে, নিউক্লিওপ্লাজম পরিমাণটা যখন বাড়ে তখন নিউক্লিয়াসের আকার বড় হয়। and nucleolus becomes large and DNA of nucleolar organizer region of chromosome multiplies its number for excessive synthesis of ribosomal RNA. বলছে বিভিন্ন প্রয়োজনে বা যখন সেলগুলো ডেভেলপ হয়, ফার্টিলাইজেশনের সময় পর থেকে দেখা যায় একটা সেল থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা এরকম হয়। সেজন্য তাদের মধ্যে ভিতরের ডিএনএ ম্যাটেরিয়াল গুলো অথবা এই ক্রোমোজোম ম্যাটেরিয়াল গুলোর মাল্টিপ্লিকেশন প্রয়োজন হয় এবং সেগুলো নাম্বারে আকারে বেড়ে যায় এবং সেগুলো কি হয়, বিভিন্ন ধরনের রাইবোজোমাল আরএনএ সিনথেসিস করতে সহায়তা করে। তো জার্মিনাল ভেসিকল অফ, যেমন উদাহরণ দেওয়া আছে, জার্মিনাল ভেসিকল অফ ট্রাইটারুস has 600 nuclei and Xenopus একটা ধরনের ব্যাংক বলেছে 600 to 1200 nuclei due to synthesis of RNA. তো এই ছিল আমাদের স্ট্রাকচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আসলে আমরা যে ডিমের কথা বলি, এগের কথা বলি, তাদের ইয়ক ম্যাটেরিয়াল ভিত্তি করে অথবা আরো কিছু অর্গানাইজেশন, তাদের ইন্টারনাল অর্গানাইজেশন ভিত্তি করে তাদেরকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। বিশেষ করে এগ কম্পোজিশন বা ইয়ক কম্পোজিশনের উপর ভিত্তি করে বা ইয়ক ম্যাটেরিয়াল কিভাবে থাকে, কোথায় থাকে, তার উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্নভাবে নামকরণ করা হয় বা ক্লাসিফাই করা হয়। সেই ক্লাসিফিকেশন গুলো আজকে দেখি আমরা। যেমন আমরা দেখবো কি টাইপস অফ এগস। So eggs of different animal varies greatly in the amount of distribution of yolk in them, and accordingly the eggs can be divided into three major types. বলছে ইয়ক ম্যাটেরিয়াল ভিত্তি করে তাদেরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় অ্যালেসিথাল, আর একটা বলা হয় মাইক্রোলেসিথাল, আর একটা বলা হচ্ছে ম্যাক্রোলেসিথাল। সাধারণত কোন শব্দের সাথে যেমন যে বায়োলজিক্যাল সায়েন্সে এ থাকলে সেটাকে আসলে একটু নেগেটিভ মিনিং বোঝায়। যেমন অ্যালেসিথাল, দি এগ উইদাউট ইয়ক known as alethal egg, কাদের ক্ষেত্রে, ম্যামালের ক্ষেত্রে। ম্যামালের ক্ষেত্রে যে এগ থাকে তাদের মধ্যে কোনো ধরনের ইয়ক ম্যাটেরিয়াল থাকে না, এই জন্য তাদেরকে বলা হয় অ্যালেসিথাল এগ বলা হয়। তারপর হচ্ছে মাইক্রোলেসিথাল, দি এগস while eggs with little amount of yolk are known as microlecythal, যেমন অ্যাম্ফিওক্সাসদের ডিমের ক্ষেত্রে তাদের মধ্যে ইয়ক পরিমাণটা খুবই কম থাকে। আর পরেরটা তো বুঝতেই পারতেছে, ম্যাক্রোলেসিথাল egg, the eggs with very large amount of yolk, তাদেরকে বলা হয় ম্যাক্রোলেসিথাল egg। এবং এদেরকে আবার বিভিন্ন ভাগ করা যায়, again divided into two types on the basis of distribution of yolk in the oplasm.
বলছে এই ম্যাক্রোলেসিথালদের ইয়ক ম্যাটেরিয়ালটা কোথায় থাকে এবং কিভাবে থাকে তার ভিত্তি করে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা বলা হয় হোমোলেসিথাল আর একটা বলা হয় হ্যাটারোলেসিথাল। হোমো মানে সমান আর হ্যাটারো মানে অসমান, নাম থেকে বোঝা যাচ্ছে। তো হোমোলেসিথাল এগ হচ্ছে এগ উইথ evenly distributed yolk content in the oplasm is known as homolecythal egg. এগ অফ একাইনোডার্মা তাদের এগকে বলা হয় হোমোলেসিথাল এগ। তারপরে যদি বলি হেটারোলেসিথাল এগ ইন হুইচ ইয়ক ইজ নট ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ওপ্লাজম ইজ নোন অ্যাজ হেটারোলেসিথাল। বলছে যাদের ওপ্লাজমে ইয়ক ম্যাটেরিয়ালটা সমভাবে বিস্তৃত থাকে তাদেরকে বলা হচ্ছে হোমোলেসিথাল, যাদের সমভাবে বিস্তৃত থাকে না তাদেরকে বলা হচ্ছে হেটারোলেসিথাল। তো হেটারোলেসিথাল এগকে ডিমকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা বলা হয় টেলোলেসিথাল, আরেকটা মিউলেসিথাল, আরেকটা বলা হয় সেন্ট্রোলেসিথাল বা সেন্ট্রোলেসিথাল, এরকম আর কি। তো আমরা একটু দেখি আসলে হেটারোলেসিথাল যে এগগুলোর কথা বলা হচ্ছে তাদেরকে ক্লাসিফিকেশনটা দেখি। যেমন টেলোলেসিথাল, the egg which contain moderate to large amount of yolk is concentrated in 1/2 of the egg is called টেলোলেসিথাল। বলছে তাদের কি থাকে, মডারেট টু লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক মেটেরিয়াল থাকতে পারে তাদের ওপ্লাজমে, এবং সেটা কোথায় থাকে, কনসেন্ট্রেটেড ইন 1/2 অফ দি এগ ভেজিটাল পুল। সাধারণত একটা এগের দুইটা প্রণতা থাকে, একটা হলো ভেজিটাল পুল আর একটা হলো অ্যানিমাল পুল, তোমরা জানো। সাধারণত যেই প্রান্তে ইয়ক ম্যাটেরিয়াল থাকে সেটাকে বলা হয় ভেজিটাল পুল, আর যে প্রান্তে জার্মিনাল ভেসিকল থাকে সেটাকে বলা হয় অ্যানিমাল পুল। সাধারণত অ্যানিমাল পুল দিয়ে ফার্টিলাইজেশন হয়। তো টেলোলেসিথাল এগ কাদের বলছে, অ্যামফিবিয়ান ফ্রক, তাদের হচ্ছে টেলোলেসিথাল এগ। তারপর হচ্ছে মিউলেসিথাল, the amount of yolk is very large and it's occupy almost all parts of the egg except a small shaped portion of the cytoplasm. বলছে মিউলেসিথাল এগ এর কথা বলা হচ্ছে, the amount of egg is very large compared to টেলোলেসিথাল and occupies almost all the parts. বলছে মোটামুটি সমস্ত অংশই, ডিমের সমস্ত অংশই তারা দখল করে নেয়, a small shaped portion of the cytoplasm. সাইটোপ্লাজমের ছোট্ট একটা অংশ বাদ দিয়ে সমস্ত অংশই তারা দখল করে নেয়। The cytoplasm contains only the nucleus is known as germinal disc. বলছে যেখানে জার্মিনাল ভেসিকল থাকে সেই অংশটাকে বলা হয় জার্মিনাল ডিস্ক। কাদের ক্ষেত্রে, ফিশের ক্ষেত্রে, রেপ্টাইলের ক্ষেত্রে, বার্ডস, তাদের ক্ষেত্রে যে এগটা সেটাকে বলা হয় মিউলেসিথাল এগ। তোমরা এখন কম্পেয়ার করতে পারবে, তাই না? তারপর হচ্ছে সেন্ট্রোলেসিথাল এগ। সেন্ট্রোলেসিথাল eggs are rather peculiar in the distribution of yolk and are found in arthropod, especially in insects. বলছে ইনসেক্টদের ক্ষেত্রে এই ধরনের এগ পাওয়া যায়, সেটাকে বলছে এদের এগের ইয়ক ম্যাটেরিয়ালটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে পিকুলিয়ার। In this type, the yolk is presented at the interior of the cell surrounding a small mass of cytoplasm with a nucleus at the center. কি বলা হচ্ছে, in this type, yolk is present at the interior of the cell surrounding a small mass of cytoplasm with a nucleus at the center. মজার ব্যাপার হলো এদের বলছে ইয়ক ম্যাটেরিয়ালটা সমস্ত চারপাশে ছড়িয়ে থাকে, আর মাঝখানে হচ্ছে থাকে তার হচ্ছে জার্মিনাল ভেসিকল আর নিউক্লিয়াসটা থাকে। The yolk in turn is surrounded by a thin layer of cytoplasm outside. এবং এই ইয়কের চারপাশে আবার একটা সাইটোপ্লাজমিক লেয়ার থাকে। এই জন্য বলছে এটা এদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে পিকুলিয়ার, এবং এদের নাম হচ্ছে সেন্ট্রোলেসিথাল। তার মানে কিরকম হলো, যে এদের মাঝখানে থেকে জার্মিনাল ভেসিকল, তার চারপাশে ইয়ক ম্যাটেরিয়াল থাকে এবং তার চারপাশে আবার একটা সাইটোপ্লাজমের ছোট্ট একটা লেয়ার থাকে। এই জন্য এদেরকে বলা হচ্ছে সেন্ট্রোলেসিথাল। তো এই ছিল আজকের ক্লাস, আমাদের খুব শর্টলি ক্লাস নিয়েছি আমি, এবং যেহেতু তোমাদের এই টপিকসটা মনে হয় আমাদের অন্য টপিকস থেকে একটু বুঝতে কঠিন হবে, এই জন্য আমি এটাকে আর এক্সটেন্ড করিনি। হয়তো আগামী ক্লাসে এটারই আরেকটা এক্সটেনশন পার্ট আছে, সেটা আমরা নিব। এখন বলো তোমাদের কেমন লাগলো? জি স্যার, ভালো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল গুলো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল আজকে দিয়ে দেবো না? জি স্যার। ঠিক আছে। এখন বলো তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে হয়তো আমি আজকে সময় ছিল, কিন্তু
আর একটু এক্সটেন্ড করে দিতে হবে ক্লাস। স্যার আমাদের আগের শীট গুলা দেওয়া হয় নাই। আগে কোনটা কোনটা বাকি আছে একটু বলবা? স্যার মৃগেল আর সিলভার কার্প। মনে হয়তো দিয়ে দিছি, দিয়ে দেয়নি মৃগেল। আচ্ছা বলো, মৃগেল আর সিলভার কাপ না? আর আরেকটা আজকের যেটা এটা, তাই না? এই 2-3টাই বাকি আছে। আচ্ছা, আর হলো প্র্যাকটিক্যাল না? আচ্ছা ঠিক আছে, আমি ইনশাল্লাহ আজকের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে তোমাদের কোনো প্রশ্ন নাই? তোমাদের কি কোনো প্রশ্ন নাই? না থাকলে আমরা কি করবো বলো? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা কি ক্লাস শেষ করে দেবো আজকে? কেউ কিছু বলার চেষ্টা করতেছিল কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। জি স্যার, শেষ করে দেন। ফারিয়ার বাসা কোথায়? স্যার গাজীপুরেই। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে। আর একটা টপিকস নিয়ে তোমরা একটু পড়াশোনার চেষ্টা করো আর কি। হ্যাঁ, এখন তো লকডাউন দিচ্ছে, হয়তো আবার কবে খুলবে, তো দোয়া করো যাতে তাড়াতাড়ি সবকিছু খুলে যায়। জি স্যার। আচ্ছা। শেষ